আসসালামু আলাইকুম। শর্টকাট বায়োলজি প্রোগ্রামটিতে সবাইকেই আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই প্রোগ্রামটিতে আমরা মূলত পরীক্ষায় যে সমস্ত টপিকগুলো বেশি আসে সেগুলোর উপর জোর দিয়ে পড়ার চেষ্টা করব। তো সেই হিসেবে আজকের টপিক হচ্ছে কোষ ও কোষের গঠন। এখানে আমরা আজকে পড়ব হচ্ছে কোষের ইন্ট্রোডাকশন, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, অর্থাৎ এই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি খুবই কনসাইজ হবে, সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এই চ্যাপ্টার থেকে মূলত এই প্রশ্নগুলো সমাধান করলেই আমাদের ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়ে যাবে। তো এই প্রশ্নগুলো একদম আমরা শেষে দেখব যে কতটুকু আমরা আজকের ক্লাসের মাধ্যমে সলভ করতে পারলাম। তো প্রথমেই কোষের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করা যাক। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে তিনি হলেন রবার্ট হুক। তিনি কোষ নিয়ে সর্বপ্রথম ধারণা দেন 1665 সালের দিকের কথা। রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামে একটি সংগঠনে তিনি রক্ষক হিসেবেই নিযুক্ত হয়ে চেষ্টা করলেন যে কোনো একটা কিছু বিজ্ঞানী মহলে প্রেজেন্ট করা দরকার। তখন তিনি একটি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং এই অণুবীক্ষণ যন্ত্রে একটি বোতলের ছিপি নিয়ে পর্যবেক্ষণ করে দেখেন যে এটি অনেকগুলো ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত, যার নাম তিনি দেন সেল। এবং তার সমস্ত গবেষণা তিনি মাইক্রোগ্রাফিয়া এই বইটিতে প্রকাশিত করেন। অর্থাৎ সেজন্যই তাকে জড়কোষের আবিষ্কারক বলা হয়। এরপর আরেকজন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক, তিনি বৃষ্টির পানিতে ছোট ছোট রডের মতো কিছু স্ট্রাকচার দেখতে পান, যাদের নাম দেন তিনি ব্যাকটেরিয়ন। ব্যাকটেরিয়াই হচ্ছে প্রথম জীবিত কোষ, আর অ্যান্টনি ভন লিউয়েনহুক এই ব্যাকটেরিয়ার আবিষ্কারক। সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, যেটি হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া। লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, যেটি আমাদের স্পাইনাল কর্ড থেকে শুরু করে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত। এবার আমরা জানব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য। নিচে যে ছবিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে একটি আদি কোষের। তো একটি আদি কোষে মেইনলি হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, অর্থাৎ প্রোক্যারিওটিক। প্রো মানে হচ্ছে প্রাথমিক, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ প্রাথমিক অবস্থার নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। সুগঠিত নিউক্লিয়াস নয় বলতে বোঝায় হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এগুলো থাকবে না। কোনো ধরনের অঙ্গাণুই কিন্তু আদি কোষে থাকবে না, শুধু রাইবোজোম থাকবে। আর প্রকৃত কোষে সকল অঙ্গাণু উপস্থিত থাকবে এবং রাইবোজোম তো থাকবেই। আদিকোষ যেহেতু নিম্ন শ্রেণীর জীবে থাকে, তাই বলা যায় যে এটি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। আর প্রকৃত কোষ যেহেতু একটু উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে থাকে, তাহলে বলা যায় যে এটি মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। তাহলে আমরা পার্থক্য পড়লাম কি, যে নিউক্লিয়ার মেমব্রেন আদিকোষে সুগঠিত থাকবে না, প্রকৃত কোষে সুগঠিত থাকবে। আর ডিএনএ এটা সাধারণত বৃত্তাকার বা সূত্রাকার দুটিই হতে পারে, বাট বৃত্তাকার ডিএনএটাই বেশি দেখা যায়। আর প্রকৃত কোষে অবশ্যই ডিএনএ সূত্রাকার থাকবে। এখানে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সাধারণত থাকে না, শুধু রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণুই উপস্থিত। আর রাইবোজোমের ধরন আদি কোষে হচ্ছে 70S আর প্রকৃত কোষে হচ্ছে 80S। এখন 70S আর 80S বিষয়টা কি, এটি নিয়ে জানতে হলে ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও থাকবে, সেটি আপনারা দেখে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কোষ বিভাজনের কথা তো বললামই যে এটি অ্যামাইটোসিস আর এটি মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। উদ্ভিদ কোষের চিত্র সাধারণত আপনাদের আঁকতে হয়, আপনারা 19-এ এটি এঁকে এসেছেন অনেকে। এটি পরীক্ষায় না আসলেও আপনাদের প্র্যাকটিক্যাল অবশ্যই কিন্তু আঁকতে হবে। এবার আমরা জানবো কোষ প্রাচীর সম্পর্কে। তো কোষ প্রাচীরে একদম মাঝামাঝি যে লেয়ারটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় মধ্যপর্দা। মধ্যপর্দার পরে যে লেয়ারটা দেখা যায় সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর, যেটি সাধারণত 1 স্তর বিশিষ্ট। আর মধ্যপর্দার পরে যে 3 স্তর বিশিষ্ট একটি প্রাচীর দেখা যায় তাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এবার লেয়ারগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। মধ্যপর্দাটা কোত্থেকে আসে? এটি হচ্ছে কোষের মধ্যে অন্যতম একটি স্ট্রাকচার, যাকে বলা হয় গলগি বডি। তো গলগি বডিতে রাউন্ড কিছু স্ট্রাকচার দেখা যায়, যাদেরকে আমরা বলি হচ্ছে ভ্যাসিকল। তো সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা ভ্যাসিকল মূলত মধ্যপর্দা তৈরি করে। এখন ফ্র্যাগমোপ্লাস্ট মানে কি? ফ্র্যাগমেন্ট শব্দের অর্থ খণ্ড, অর্থাৎ সাইটোপ্লাজম ভেঙে যাওয়ার পর কিছু খণ্ড তৈরি হয়, যাদেরকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। তো এই ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডির ভ্যাসিকল মিলে মধ্যপর্দাটি তৈরি করে। আর মধ্যপর্দা যদি না থাকে তাহলে কিন্তু দুইটি কোষের মধ্যে আলাদা করা যাবে না, অর্থাৎ বিভাজন করা যাবে না।
আর প্রাথমিক প্রাচীর বললাম যে 1 স্তর বিশিষ্ট এবং এটি 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। আর সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট এবং এটি 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। সাধারণত ভাজক কোষ ভৌতিক মাত্রায় বিপাকীয় কোষে এদের পাওয়া যায় না। আপনাকে একটু উদাহরণ দিই যে আপনার যারা বেশি এক্সারসাইজ করে কিংবা যারা বেশি কায়িক পরিশ্রম করে তাদের ক্ষেত্রে কিন্তু চর্বি বা ভুঁড়ি দেখা যায় না। তো ওরকম সেকেন্ডারি প্রাচীর কিন্তু যেসব কোষ অধিক মাত্রায় কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পাবো না। আর তৃতীয়ত আমাদের আরেকটি বিষয় জানতে হবে যে এখানে পিট জোড় বা পিট পেয়ার মানে কি। লক্ষ্য করেন এখানে মধ্যপর্দা থাকলেও প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর কিন্তু অনুপস্থিত। তো এই যে এরিয়াটা একে বলা হয় হচ্ছে কূপ এলাকা বা পিট জোড়, অর্থাৎ এইখানে একটা কূপ আর এখানে একটা কূপ, দুইটা থাকার কারণে একে বলা হয় কূপ এলাকা বা পিট জোড়। তো এই পিট জোড়ের মধ্যে দিয়ে একটি কোষ আরেকটি কোষের মধ্যে একটি সংযোগ স্থাপিত করে যাকে বলা হয় প্লাজমোডেসমাটা। অর্থাৎ একটি কোষ আরেকটি কোষের মধ্যে যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এটার সংজ্ঞাটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষায় আসে। এবার কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। রাসায়নিক গঠন আপনাদের বই দেখবে, সেটা পরীক্ষায় তেমন একটি ইম্পর্টেন্ট নয় বলে আজকে আর আলোচনা করছি না। এখন আমরা জানবো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন সম্পর্কে। তো এখানে 6 কার্বন বিশিষ্ট কিছু স্ট্রাকচার দেখা যায় যাদেরকে বলা হয় গ্লুকোজ। আর অনেকগুলো গ্লুকোজ মিলে মূলত একটি স্ট্রাকচার তৈরি করে, তাকে আমরা বলি হচ্ছে সেলুলোজ। অর্থাৎ অনেকগুলো গ্লুকোজ মিলে একটি সেলুলোজ তৈরি করবে। প্রায় 1 থেকে 3,000 সেলুলোজ মিলে একটি সেলুলোজের এরকম একটি মালা বা সেলুলোজ চেইন গঠন করবে। কতগুলো সেলুলোজ চেইন? প্রায় 100-র মতো মিলে গঠিত হয় হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি, যাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। আর 20টির মতো ক্রিস্টালাইন মাইসিলি মিলে গঠন করে হচ্ছে মাইক্রোফাইব্রিল। মাইক্রো শব্দের অর্থ ছোট আর ফাইব্রিল শব্দের অর্থ সুতা, অর্থাৎ মাইক্রোফাইব্রিল মানে ছোট সুতা। আর প্রায় 250টির মতো মাইক্রোফাইব্রিল মিলে গঠন করে ম্যাক্রোফাইব্রিল। এই যে বড় যে তন্তুটি দেখা যাচ্ছে, ম্যাক্রো মানে বড় আর ফাইব্রিল মানে হচ্ছে সুতা। তো ম্যাক্রোফাইব্রিলটি মূলত কোষ প্রাচীরেরটি গঠন করে থাকে। কোষ প্রাচীরের ভৌত গঠন সম্পর্কে জানলাম, চিত্র আপনার বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। সূক্ষ্ম গঠন সম্পর্কে জানলাম, পিট পেয়ার, প্লাজমোডেসমাটা এগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো কোষ ঝিল্লি সম্পর্কে। তো কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি মূলত এটা হচ্ছে কোষের প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমকে ঘিরে যে স্তরটি দেখা যাচ্ছে এটি মেইনলি 2 স্তর বিশিষ্ট থাকে এবং এই স্তরটি হচ্ছে বৈষম্যবেদ্য। বৈষম্যবেদ্য মানে কি? যে এখান দিয়ে পানি যাতায়াত করতে পারবে কিন্তু বড় বড় যে দ্রব সেসব কিন্তু যাতায়াত করতে পারবে না। আর এটি হচ্ছে স্থিতিস্থাপক, যে ক্রমাগত বড় ছোট হতে পারে। আর 4 নম্বর হচ্ছে এটার গঠন হচ্ছে লিপিড বা প্রোটিন দিয়ে গঠিত। লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। লিপিড মানে হচ্ছে চর্বি, অর্থাৎ চর্বি ও প্রোটিন দিয়ে এটি গঠন হয়ে থাকে। কোষ ঝিল্লি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী এ পর্যন্ত অনেক মতবাদ দিয়েছেন, তার মধ্যে 2টি মতবাদ সবচেয়ে জনপ্রিয়। একটি হচ্ছে ড্যানিয়েলি এবং ডেভসন কর্তৃক মডেল, যাকে বলা হয় স্যান্ডউইচ মডেল। আরেকটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো ড্যানিয়েল এবং ডেভসন কর্তৃক মডেলে দেখা যায় যে এখানে কিছু গোল গোল স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় প্রোটিন। আর ভিতরে হলুদ কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে যাদেরকে আমরা বলি হচ্ছে ফসফেট হেড। এই যে সুতার মতো যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এদেরকে বলা হয় ফ্যাটি অ্যাসিড টেল। তো এই গোল স্ট্রাকচার ফসফেট হেড আর এই ফ্যাটি অ্যাসিড টেল, এই দুইটি মিলে গঠন করে হচ্ছে ফসফোলিপিড। যেহেতু এখানে ফসফোলিপিডের লেয়ার 2টা, সেজন্য একে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। তো একে স্যান্ডউইচ মডেল কেন বলা হয়? সাধারণত স্যান্ডউইচকে যদি আমরা দেখি তাহলে দেখব যে স্যান্ডউইচের 2 পাশে রুটি থাকে আর মাঝখানে মাংস বা সবজি যে কোনো কিছু থাকতে পারে। তো এখানেও যে 2 পাশে প্রোটিন থাকে আর মাঝখানে থাকে ফসফোলিপিড বাইলেয়ার বা লিপিডের স্তর, যার কারণে একে স্যান্ডউইচ মডেল বলা হয়। এবার আমরা জানবো ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে। তো ফ্লুইড মোজাইক মডেলেও এরকম ফসফোলিপিড বাইলেয়ার দেখা যায়। যে এই যে গোল হেডগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফসফেট হেড, আর এই যে লেজগুলো দেখা যাচ্ছে এগুলো বলা হয় ফ্যাটি অ্যাসিড টেল। দুটো মিলে গঠন করে ফসফোলিপিড। আর যেহেতু ফসফোলিপিডের 2টি স্তর সেহেতু এটি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তাছাড়াও কিছু প্রোটিন দেখা যায়, এর মধ্যে এই প্রোটিনটা একদম পুরোটা জুড়ে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর এই প্রোটিনটা যে কোনো এক পাশে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে পেরিফেরাল প্রোটিন।
আর কিছু কিছু প্রোটিন একদম লিপিডের সাথে মিক্সড অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার প্রোটিন এবং প্রোটিন আবার 3 ধরনের হয়। এছাড়াও কিছু স্ট্রাকচার দেখা যায়, এদেরকে বলা হয় কোলেস্টেরল, এটিও এক প্রকার লিপিড। আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট, আর প্রোটিন তো প্রোটিনই। তো কার্বোহাইড্রেট আর প্রোটিন এই দুইটি মিলে মূলত এই গ্লাইকোপ্রোটিন স্ট্রাকচারটি তৈরি করে থাকে। ফ্লুইড মোজাইক মডেলের যদি প্রশ্ন আসে তাহলে চিত্রটি আঁকবো এবং একটি কনসাইজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এবার আমরা জানবো যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট সম্পর্কে। ফ্লিপ ফ্লপ মানে কি? ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে ওলট পালট। অর্থাৎ এই যে ফসফোলিপিড অণুগুলো, এগুলো পাশাপাশি বা উপর নিচে তাদের যে জায়গা সেটি মুভমেন্ট করতে পারে বা এক্সচেঞ্জ করতে পারে, এটিকেই আমরা বলি হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। অর্থাৎ পরীক্ষায় আসলে আপনারা বলবেন যে কোষঝিল্লির এই ফসফোলিপিড অণুগুলো পাশাপাশি বা উপর নিচে চলাচল বা ব্যাপ্ত হতে পারে, তাকেই আমরা বলি হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবার আমরা জানব কোষঝিল্লির বিভিন্ন অবস্থা সম্পর্কে। প্রথমে হচ্ছে মাইক্রোভিলাই, অর্থাৎ কোষঝিল্লিতে এরকম আঙ্গুলের মতো কিছু ছোট ছোট প্রক্ষেপক দেখা যায়, যাদেরকে বলা হয় মাইক্রোভিলাই। তো সংজ্ঞা আসলে আপনারা বলবেন যে কোষঝিল্লিতে আঙ্গুলের মতো ছোট ছোট কিছু প্রক্ষেপক দেখা যায়, যাদেরকে বলা হয় মাইক্রোভিলাই। এবার আমরা জানব ডেসবোজোম সম্পর্কে। এখানে লক্ষ্য করেন যে লাল কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেগুলো থেকে কিছু সুতা বের হয়েছে। এই সুতাগুলো মূলত দুইটি কোষকে কানেক্ট করার চেষ্টা করে। এই সুতাগুলোকে আমরা বলি হচ্ছে কানেক্টিং ফিলামেন্ট অথবা টোনোফাইব্রিল। তো যেসব অঙ্গাণু থেকে এই টোনোফাইব্রিলগুলো বের হয় তাদেরকেই মূলত ডেসবোজোম বলা হয়। অর্থাৎ ডেসবোজোম তারাই যে বৃত্তাকার অঞ্চল যেখান থেকে টোনোফাইব্রিল বের হতে দেখা যায়, এবং টোনোফাইব্রিলগুলো দুইটি কোষকে কানেক্ট করে রাখে। এরপর আমরা জানবো ফ্যাগোসাইটিক ভেসিকল সম্পর্কে। ফ্যাগোসাইটিক ভেসিকল কি? যে দেখেন, এটা হচ্ছে কিছু কঠিন খাদ্যকণা, এবং এই কঠিন খাদ্যকণাকে ঘিরে একটি গহ্বর দেখা যায়। তো এই কঠিন খাদ্যকণাকে ঘিরে যে গহ্বরগুলো দেখা যায় তাদেরকে আমরা বলি হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। আর এটি যদি তরল খাদ্যকণাকে ঘিরে গহ্বর দেখা যায় তাহলে আমরা তাকে বলবো পিনোসাইটিক ভেসিকল। তাহলে এই যে তরল খাদ্যকণাকে ঘিরে এখানে একটি গহ্বর দেখা যাচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। আর সবশেষ জানবো আমরা সাইটোপ্লাজমের বা প্রোটোপ্লাজমের মুভমেন্ট সম্পর্কে। তো প্রোটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো সেটি দেখা যায় যে একটি কোষ গহ্বরের চারপাশে ক্রমাগত মুভমেন্ট করতে থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে সাইক্লোসিস। তো যেহেতু এখানে মাত্র একটি গহ্বরকে কেন্দ্র করে অঙ্গাণুগুলো আবর্তন করছে, সেহেতু এটাকে আমরা বলি হচ্ছে একমুখী আবর্তন। কি বলা হয়? একমুখী আবর্তন। আর যদি এমন হয় যে ধরেন এটা একটা কোষ, তাহলে অঙ্গাণুগুলোকে দেখা যাবে যে 4টি কোষ গহ্বরকে কেন্দ্র করে একটি ঘূর্ণন, তো তাকে আমরা বলবো হচ্ছে বহুমুখী আবর্তন। তো এখন যদি আমরা একটু কোশ্চেনগুলোতে ফিরে যাই, দেখব যে আমরা মোটামুটি এখানে যে কোষগুলো, তো এখন যদি আমরা কোশ্চেনগুলোতে ফিরে যাই দেখব যে বেশিরভাগ কোশ্চেনই আমাদের সমাধান করা হয়ে গেছে। কোষ কাকে বলে, কূপ পিট পেয়ার, গ্লাইকোক্যালিক্স, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, আদি প্রকৃত কোষের পার্থক্য, স্যান্ডউইচ মডেল। সবশেষ আমরা জানবো আইসবার্গ মডেলটা কি। আইসবার্গ মডেলটি হচ্ছে প্রোটিনগুলো একটি লিপিডের মধ্যে থাকবে, অর্থাৎ সমুদ্রে যেমন বরফখণ্ডগুলো থাকে ঠিক ওই রকম, যে সমুদ্র হচ্ছে এখানে লিপিড আর বরফখণ্ডগুলো হচ্ছে এখানে প্রোটিন। তো সেজন্য একে বলা হয় আইসবার্গ মডেল।